ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল। লেবাননে নেতানিয়াহুর সেনাদের উপর হিজবুল্লাহর আঘাত। তেহরানে হামলায় নিহত 12, যুদ্ধে আবারও বিজয় দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার দাবি অস্বীকার আইআরজিসির। ওয়াশিংটনে 15 দফা প্রস্তাবের বিপরীতে কঠোর 5 শর্ত তেহরানের। ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানে 12 জন নিহত হয়েছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধে বিজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি নিয়ে তার আলোচনার দাবি অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাকের জোলকাদের। ইসরায়েল লক্ষ্য করে 10 ঘন্টারও কম সময়ে 7 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের সামরিক যোগাযোগ ও স্যাটেলাইট রিসিভার স্টেশনকে লক্ষ্য করা হয়েছে বলেও দাবি করে দেশটি। এতে ইসরায়েলের কেন্দ্রীয় শহর বনে ব্রাকে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবনও। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালিয়েছে। রাবাত হালাথিন, আল আদিসা ও মিসগাব এমের এলাকায় ড্রোন ও গাইডেড রকেট ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিমান ও সামরিক বাহিনীর ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। ইস্পাহান, তাবরিজ, তেহরানের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। লেবাননের দক্ষিণে বিভিন্ন শহর লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে তেল আবিব। সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে লারিজানির পদে বসলেন বাকের জোলকাদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পের মন্তব্যকে সরাসরি অস্বীকার করেছে ইরান। তেহরান কর্তৃপক্ষ এবং বিশ্লেষকরা ট্রাম্পের বক্তব্যকে বাজার চালানোর জন্য একটি কৌশল বলে ব্যাখ্যা করেছেন। বলেন যে কোনো শান্তি আলোচনা বা চুক্তি ঘটার আগে তেহরান তাদের শর্ত অনুযায়ী এগোতে চায়। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে টেবিলে এখন শর্তের লড়াই। ওয়াশিংটনের 15 দফা প্রস্তাবের বিপরীতে কঠোর 5 শর্ত দিয়েছে তেহরান। গণমাধ্যম মিডল ইস্টের তথ্য মতে পুনরায় যুদ্ধ শুরু না করার নিশ্চয়তা চেয়েছে ইরান। সেই সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতিও দাবি করেছে পেজেশকিয়ান প্রশাসন। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে এই কাঠামো গৃহীত হলে দুই পক্ষ 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। হঠাৎ করে ইরান যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময়ই বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 15 দফা শর্তের গুঞ্জন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাব পাকিস্তান সরকারের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে তার বিদ্যমান পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে এবং ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান সহ প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে মধ্যপ্রাচ্যে প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে, যার মধ্যে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই 15 দফা প্রস্তাবের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের সেনাবাহিনী। অন্যদিকে মিডল ইস্ট আইয়ের তথ্য মতে তেহরান স্পষ্ট করেছে তারা একতরফা ছাড় দিতে রাজি নয়। ইরান যুদ্ধ আর পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবি তুলেছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং নিজেদের বিরুদ্ধে বৈরী প্রচারণা বন্ধের শর্তও দিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চলমান যুদ্ধ ইরানিদের দৈনন্দিন কাজকর্ম ও জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলেছে। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন সাধারণ ইরানিরা। তাদের আশা শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে তেহরান ও অন্যান্য শহরে বিরাজ করছে দুশ্চিন্তা ও অস্থিরতা। তেহরানের তাজরিস স্কয়ারে নাগরিকরা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলেও তাদের ভেতর শঙ্কা ও অস্থিরতার ছাপ স্পষ্ট। শিশুদের খেলাধুলা সীমিত, কেউ বেশিক্ষণ বাইরে থাকছেন না, কাজ শেষেই ফিরছেন বাসায়। স্থানীয়রা জানান, প্রতিদিনকার কাজকর্ম প্রভাবিত হচ্ছে। সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী বাড়তি নজরদারি চালাচ্ছে। যুদ্ধ আমাদের কাজকর্মকে অনেকটা থামিয়ে দিয়েছে। আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। উদ্বেগ ও মানসিক চাপের মধ্যে আছি। আমাদের মানুষ শান্তিপ্রিয় এবং কখনো কোনো দেশের ওপর হামলা করবে না। আমি মনে করি কেউই যুদ্ধ পছন্দ করে না। আমরা চাই আমাদের দেশের পরিস্থিতি উন্নত হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষ স্বস্তিতে থাকুক। ইরানের বাসিন্দারা আশা প্রকাশ করছেন, আন্তর্জাতিক ও কূটনৈতিক চেষ্টার মাধ্যমে শান্তি স্থাপন সম্ভব। তারা উদ্বেগ প্রকাশ করছেন যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে। সাধারণ মানুষের দৃষ্টি এবং আশা যুদ্ধবিরতির দিকে, যাতে তারা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফা ও মধ্য গাজায় আহত হয়েছেন আরও অন্তত 7 জন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির ওপর ব্যাপক হামলা, অগ্নিসংযোগ চালাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। এছাড়া ক্লিনিক ও স্কুল ভাঙচুর সহ বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায় অবৈধরা। মধ্য গাজায় বেসামরিক মানুষের উপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে 13 বছরের এক শিশু মারা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার শিকার শিশুটি নিজ তাঁবুতে অবস্থান করছিল। রাফাহ ও উত্তর গাজাতেও ইসরায়েলি সামরিক যান থেকে ছোড়া গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আগে থেকে গাজায় সহিংসতা অব্যাহত থাকলেও ইরান যুদ্ধের পর তা আরও চরম আকার ধারণ করেছে। উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানায়, নাবলুসের দক্ষিণে হাওয়ারা শহরের একটি মাধ্যমিক স্কুলে হামলা চালায় বসতি স্থাপনকারীরা। এ সময় স্কুল থেকে ফিলিস্তিনি পতাকা নামিয়ে ইসরায়েলি পতাকা উড়িয়ে দেয় তারা। দেয়ালে লিখে রাখে, আরবেরা নিপাত যাক। এর আগে রামাল্লার কাছেও কিছু হামলার খবর পাওয়া গেছে। বুরকা শহরে একটি ক্লিনিক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবৈধ বসতি স্থাপনকারীরা। সবচেয়ে বড় হামলা চালানো হয় আল ফান্দাকুমিয়া ও সিলাত আদ-দাহর শহরে। স্থানীয়রা জানান, ফিলিস্তিনি জমির উপর নির্মিত হুয়েশ বসতি থেকে আসা অবৈধরা তাদের উপর হামলা চালায়। সেখানে ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইরা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। পরে মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেন ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট মঙ্গলবার হোয়াইট হাউসের আয়োজনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, স্বামী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তিনি কিভাবে তার কাজের পরিধিকে প্রসারিত করে বৈশ্বিক বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করেছেন। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care for every child, focusing not only on treatment, but on prevention from the earliest stages of life. নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। Bangladesh has a strong legacy in empowering women,
Our government is committed to ensuring free education for women up to postgraduate levels. ডাক্তার জুবাইদা রহমান বলেন, তিনি এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের প্রতিনিধিত্ব করছেন যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে, যে সরকারের মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি বিনির্মাণ করা। Of my husband, Tariq Rahman, the Prime Minister of Bangladesh. হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 5 দিনের জন্য গাড়ি চলাচল নিয়ন্ত্রণ কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। বুধবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। সাধারণ নাগরিক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও স্বেচ্ছায় এই সাশ্রয়ী অভিযানে অংশ নিয়ে জাতীয় সংকটে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তাপ এবার সরাসরি আঘাত হানল এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায়। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় ভেঙে পড়ার আশঙ্কায় কঠোর অবস্থানে গেছে সিউল। সরকারি খাতের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য 5 দিনে একদিন গাড়ি চলাচল বন্ধ রাখার নিয়ম বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। মঙ্গলবার রাজধানী সিউলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রী কিম সং হোয়ান এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার রাত 12টা থেকে দেশ জুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের উপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সরকারি খাত থেকেই কঠোর জ্বালানি সাশ্রয় নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত গাড়ি এবং সরকারি খাতের যানবাহনগুলো সপ্তাহে একদিন সড়কে নামানো নিষিদ্ধ থাকবে। গাড়ির লাইসেন্স প্লেটের শেষ সংখ্যার উপর ভিত্তি করে এই বিধিনিষেধ কার্যকর হবে। তবে নিয়ম না মানলে রয়েছে কঠোর শাস্তির বিধান। গর্ভবতী নারী, নবজাতক সন্তান রয়েছে এমন অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তি এবং ইলেকট্রিক ও হাইড্রোজেন চালিত যানবাহন এই নিয়মের বাইরে থাকবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। রুশ ড্রোন হামলায় ইউক্রেনের নাগরিকদের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও 4 জনের মৃত্যুর খবর মিলেছে। একই সঙ্গে আহত হয়েছেন 30 জনের বেশি। জেলেনস্কি বলছেন, রাশিয়াকে শান্তি আলোচনায় ফেরাতে আরও চাপ প্রয়োজন। সোমবার রাত ও মঙ্গলবার ভোরের হামলায় ইউক্রেনের পলতাভা, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, হোটেল এবং শিল্প অবকাঠামো। কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বন্ধ রয়েছে। রাশিয়া সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রেকর্ড 948টি ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 365টি ড্রোন এবং 25টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আরও সুরক্ষা প্রয়োজন বলে জানায় তারা। লভিভে দিনভর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এতে একটি শতবর্ষী সরকারি ভবনে আগুন লেগেছে। ঐতিহাসিক সেন্ট অ্যান্ড্রু চার্চের আশপাশের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এই আক্রমণ স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা শান্তি চায় না। তিনি আরও বলেন, রাশিয়ার ওপর যথাযথ চাপ না থাকলে এবং তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি না হলে তারা যুদ্ধ থেকে সরে আসবে না। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এনেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন তিনি। নতুন দফায় নির্বাচিত হওয়ার পর 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে অংশ নেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিন বেশ কিছু রাষ্ট্রীয় নীতির বিষয়ে বক্তব্য রাখেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা নিয়ে কোনো ধরনের দর কষাকষির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কিম। বলেন, আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধী জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসন চালাচ্ছে। শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত নাকি শান্তিপূর্ণ সহাবস্থান বেছে নেবে সেটা তাদের সিদ্ধান্ত। পিয়ংইয়ং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।
একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে সম্পর্কের নতুন কাঠামো নির্ধারণ করেছে পিয়ংইয়ং। সিওলের যে কোনো পদক্ষেপকে সার্বভৌমত্বের হস্তক্ষেপ হিসেবে দেখলে নির্দয় প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন কিম। এই অবস্থান দুই কোরিয়ার মধ্যে অবশিষ্ট কূটনৈতিক যোগাযোগ আরও সংকুচিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধিবেশনে সমাপনী বক্তব্যে কিম দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। স্পষ্ট করে দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা কখনোই পরিবর্তন করা যাবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারের সংঘাত আরও তীব্র হয়েছে। কাথা এলাকায় একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। বাগো অঞ্চলে সেনা অভিযানের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। মিয়ানমারের কাথা এলাকায় একটি 4তলা বৌদ্ধ মাঠে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে ভবনে আগুন ধরে যায় এবং বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালানো হচ্ছে, যা বেসামরিক মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বাগো অঞ্চলে সেনাবাহিনীর চলমান অভিযানের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। হারানো এলাকা পুনর্দখলের চেষ্টা চালাতে গিয়ে সেনারা একের পর এক গ্রামে অভিযান চালাচ্ছে। এ কারণে বহু গ্রাম এখন জনশূন্য হয়ে পড়েছে এবং বাস্তুচ্যুত মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মাগুয়ে অঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষে এক কমান্ডার নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। শান্তি আলোচনার চেষ্টা চললেও তা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর শান রাজ্যে দুই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। একটি গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা থেকে সেনা ও ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে। এতে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো গেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এলাকায় এখনও সতর্ক অবস্থা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার দেওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার, সামরিক কৌশল মিয়ানমারের যুদ্ধে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে বিমান হামলা এবং ড্রোনের ব্যবহারের ফলে সামরিক বাহিনী অনেক ক্ষেত্রে কৌশলগত সুবিধা পাচ্ছে। একই সঙ্গে বাধ্যতামূলক সৈন্য নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীর জনবলও বাড়ানো হয়েছে। সংঘাতে ড্রোন যুদ্ধও নতুন মাত্রা পেয়েছে। সামরিক বাহিনী উন্নত নজরদারি ও আক্রমণ ড্রোন ব্যবহার করছে। অন্যদিকে প্রতিরোধ গোষ্ঠীগুলো নতুন প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। তবে সমন্বয়ের অভাব তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। ক্ষমতাসীন লেবার পার্টির জন্য এটি শুধু নির্বাচন নয়, বরং জনপ্রিয়তা পুনরুদ্ধারের বড় পরীক্ষা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে আগেভাগেই মাঠে নেমেছে লেবার পার্টি। গেল নির্বাচনে বর্তমান মেয়র লুৎফুর রহমানের কাছে পরাজয়ের পর এবার নতুন কৌশলে এগুচ্ছে দলটি। মেয়র প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজুল ইসলামকে। মাইল্যান্ড এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে নেতাকর্মী এবং কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে প্রচারণায় অংশ নেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ তার দল। It's really important for this community to be served properly by the council, and that's what we're interested in as Labour, making sure that people get the services and what is required so that they can get on with their lives. সমাবেশে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম। নির্বাচনে জয়ী হলে সবার জন্য সমান সুযোগ ও উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। Finally, I've served this borough for 25 is an honor. To be mayor of this borough, the greatest honor of my life, to serve the people, the resident of Tower Hamlets, together with my team. বিশ্লেষকরা বলছেন, আগামী 7 মে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে লেবারের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী হবে তা নির্ধারণ করবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতিহাস, ঐতিহ্য কিংবা বহমান সংস্কৃতিকে ধারণ ও লালনে অতুলনীয় জার্মানি। দেশটির নানা প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। তেমনি একটি নজরকাড়া স্থান ব্র্যান্ডেনবুর্গের পার্ক সানসোসি। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
নিজেদের কৃষ্টি, সভ্যতা কিংবা জাতীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জার্মানির জুড়ি নেই। দেশটির নানা প্রান্তে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। তেমনই একটি স্থাপনার নাম জার্মানির রাজধানী বার্লিনের পাশের অঙ্গরাজ্য ব্রান্ডেনবুর্গের পোটসডামের পার্ক ও প্রাসাদ সানসোশি বা দুশ্চিন্তা মুক্তির স্থাপনা। যে পার্ক ও প্রাসাদটি দেখতে শুধু স্থানীয়রাই নয়, ছুটে আসেন বিশ্বের নানা দেশের লাখো পর্যটক। সময়টা 1745 থেকে 1747 খ্রিস্টাব্দ। ঠিক এই সময়টাতে জার্মানিতে রাজত্ব করতেন প্রয়েসিয়ান রাজা বড় ফ্রিডরিশ বা ফ্রিডরিশ ডেয়ার গ্রোসে, যেটি তিনি নির্মাণ করেছিলেন প্রশাসনিক ভবন হিসেবে নয়, বরং আধুনিক শিল্প, সাহিত্য, সঙ্গীত ও দর্শন চর্চার পাশাপাশি গ্রীষ্মকালীন অবসর কাটানোর মনোরম স্থাপনা হিসেবে। যে স্থানটিতে তিনি নিজেই লিখেছিলেন গান, বাজিয়েছিলেন বাঁশি। 300 হেক্টরের গোটা স্থাপনাকে ঘিরে প্রশস্ত পার্কটিতে রোপণ করা হয়েছিল নানা পানীয় তৈরির চারাগাছ সহ মহামূল্যবান দেশি বিদেশি নানা জাতের গাছ। আছে বিশাল প্রাসাদ, চীনা হাউস, বিজয় তোরণ, বন্ধুত্বের নিদর্শন, ড্রাকেন হাউস, রোমান স্নানস্থান, শান্তির চার্চ সহ নজর কাড়া নানা স্থাপনা। প্রায় প্রতিটি ভবনের সামনে আছে ঈশ্বরের নানা ধরনের মূর্তি। অসাধারণ সৌন্দর্যের কারণে 1990 সালে স্থাপনাটিকে বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। ইতিহাস এবং ঐতিহ্যের সংরক্ষণে জার্মানির মনোভাব সবসময় উদার। ব্রান্ডেনবুর্গের এই পার্ক সানসোচিও তার ব্যতিক্রম নয়। জার্মানির ব্রান্ডেনবুর্গ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালির গণভোটে বিচার সংস্কার প্রস্তাবে না ভোট বিজয়ী হয়েছে। ফলাফল অনুযায়ী বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আপাতত স্থগিত। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা এ ফলাফলে স্বস্তি প্রকাশ করছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে 22 ও 23 মার্চ অনুষ্ঠিত গণভোটে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়েছে। এই ফলাফল নিশ্চিত করেছে যে প্রস্তাবিত পরিবর্তন আপাতত কার্যকর হবে না এবং বিচার বিভাগের বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকবে। বাংলাদেশি সহ বিদেশি প্রবাসীরা এই ফলাফলকে ইতিবাচক মনে করছেন। দীর্ঘদিন ধরে বসবাসের বৈধতা, কাজের অনুমতি বা নাগরিকত্বের জন্য আবেদনকারীরা আশা করছেন চলমান মামলা ও প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী চলবে, যা তাদের ঝুঁকি কমাবে। অভিবাসন বিষয়ক কার্যক্রমে যুক্ত বাংলাদেশিরা বলছেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে মামলা ও কাগজপত্র প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন হতো। না ভোটের ফলে চলমান কাঠামো অপরিবর্তিত থাকায় প্রবাসীদের জন্য পরিচিত ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে। ফলাফলে বিদেশিদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন বর্তমান সরকার বিচার ব্যবস্থায় আর প্রভাব বিস্তার করতে পারবে না, ফলে আইনি জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমেছে। গণভোটের এই রায় শুধু রাজনীতিতেই নয়, বরং এখানে বসবাসরত হাজার হাজার প্রবাসীর ভাগ্য নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়া আগামী 27 সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিপল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ অর্জিতা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।